মুম্বাইয়ের রাস্তায় সূর্যের রশ্মি তীক্ষ্ণভাবে ঝলসাচ্ছিল। ডিসেম্বরের সেই সকালটিতে বাতাসে ভেজা ভাব ছিল, যেন শহরের দৌড়ঝাঁপকে আরও ভারী করে তুলছিল। রাজেশ শর্মা, একটি বড় আইটি কোম্পানির মালিক, নিজের দৈনন্দিন রুটিনে ডুবেছিলেন। ৩ বছর আগে নিজের স্ত্রী সীতাকে হারানোর পর থেকে রাজেশ কাজকেই নিজের অবলম্বন করে নিয়েছিলেন। ভোর ৫টায় ওঠা, নাস্তার আগে রিপোর্টস চেক করা এবং তারপর মিটিংয়ের শৃঙ্খলে জড়িয়ে থাকা, এই সবই তার কাছে জীবনের অর্থ হয়ে উঠেছিল। বাইরে থেকে যারা দেখতেন তারা তাকে সফল মানুষ মনে করতেন, যার সিদ্ধান্ত কোটি কোটি টাকার খেলা পাল্টে দেয়। কিন্তু ভেতর থেকে রাজেশ ভেঙে পড়েছিলেন। সীতার স্মৃতি তার হৃদয়ে এক শূন্যতা রেখে গিয়েছিল, যা কখনো ভরে উঠত না। সেদিন রাজেশ একটি গুরুত্বপূর্ণ মিটিং থেকে বেরিয়েছিলেন। বিদেশি বিনিয়োগকারীদের সাথে হওয়া চুক্তিতে কোম্পানি নতুন উচ্চতা পেয়েছিল, কিন্তু রাজেশের মুখে কোনো হাসি ছিল না। সংখ্যা আর ডেটা তার কাছে শীতল ছিল, যা ঘরের সেই নীরবতা ভরিয়ে দিতে পারত না, যা সীতার চলে যাওয়ার পর থেকে বিরাজ করছিল। তিনি কোলাবার ব্যস্ত এলাকা দিয়ে যাচ্ছিলেন। রাস্তাগুলো চিরকালের মতোই কোলাহলে পরিপূর্ণ ছিল। চা বিক্রেতারা চিৎকার করছিল, ভাই সাহেব, এক কাটিং। অটোওয়ালারা হর্ন বাজাচ্ছিল, আর দোকানদাররা নিজেদের জিনিস বিক্রি করার জন্য হাত নাড়ছিল। পর্যটকরা পুরনো বিল্ডিংয়ের ছবি তুলছিল, যখন শ্রমিকরা নিজেদের টিফিন বক্স সামলে তাড়াহুড়ো করে কোথাও ছুটছিল। এই সব রাজেশের কাছে একটি রুটিন ছিল, যা তাকে স্পর্শও করত না। পৃথিবী নিজের জীবনযাপন করছিল, প্রাণবন্ত, কোলাহলপূর্ণ, ব্যস্ত। কিন্তু রাজেশ ভেতর থেকে অসাড় ছিলেন। ঠিক তখনই তিনি একটি আওয়াজ শুনতে পেলেন। সেই আওয়াজ রাস্তার কোলাহলে চাপা পড়ে গিয়েছিল, কিন্তু এতটা গভীর ছিল যে রাজেশের পা থেমে গেল। এটি গান ছিল না, কোনো কথোকথনও না, এটি ছিল কান্না। মৃদু, চাপা, কিন্তু এতটা বেদনাদায়ক যে মনে হচ্ছিল শত শত বছরের দুঃখ তাতে মিশে আছে। রাজেশ ভাবলেন, চলে যাই। কতবার তিনি এই ধরনের ডাক উপেক্ষা করেছেন। মুম্বাইয়ের মতো শহরে দুঃখের গল্প তো ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু এই আওয়াজে কিছু আলাদা ছিল, এক নগ্ন, অসহায় যন্ত্রণা যা উপেক্ষা করা অসম্ভব ছিল। তিনি আওয়াজের দিকে এগোতে লাগলেন। পা তাকে একটি সরু গলির দিকে নিয়ে গেল, যেখানে দেওয়ালগুলো রংচটা হয়ে জরাজীর্ণ হয়ে পড়েছিল, যেন তারা শহরের গোপন রহস্য লুকিয়ে রেখেছে। গলিতে আলো পৌঁছানো কঠিন ছিল, বাতাস ভারী আর দম বন্ধ করা লাগছিল। গলির শেষে রাজেশ তাকে দেখতে পেলেন। একটি ছোট্ট মেয়ে, মাত্র ৮ বছরের, অসমান মাটিতে বসেছিল। তার কালো চুল জট পাকিয়ে তার নোংরা মুখের ওপর ঝুলেছিল। কাপড়গুলো ছেঁড়া পুরনো, ধুলো আর ঘামে মাখা। খালি পায়ে ঘা আর নোংরা জমেছিল, যা বলছিল যে সে কত কঠিন রাস্তা পেরিয়েছে। কিন্তু এই দৃশ্য রাজেশের হৃদয়কে আঁকড়ে ধরার মতো ছিলই। আসল ধাক্কা তো তখন লাগল যখন তিনি দেখলেন যে মেয়েটির রোগা হাতে ১-২ বছরের একটি শিশু পড়ে আছে, নিষ্পন্দ, যেন কোনো ভুলে যাওয়া পুতুল। ছোট শিশুটির ফর্সা মুখ শীতল এবং বর্ণহীন ছিল। শুকনো ঠোঁট ফাটা এবং ছোট্ট শরীর এতটা ঝুলে গিয়েছিল যে মনে হচ্ছিল ঘুমের মধ্যেও নেই। বাইরের গরম আর এই শিশুটির ঠান্ডার পার্থক্য ছিল নির্মম। মেয়েটি চোখ তুলল। কালো, অশ্রুসিক্ত চোখে নিষ্পাপতা আর হতাশার মিশ্রণ ছিল, যা কোনো শিশুর মুখে থাকার কথা নয়। তারপর কাঁপা গলায় সে বলল, আঙ্কেল, আপনি কি আমার ছোট বোনকে দাফন করে দেবেন? সে আজ আর যাবে না এবং সে খুব ঠান্ডা হয়ে গেছে। আমার কাছে ভালো শেষকৃত্যের টাকা নেই, কিন্তু আমি ওয়াদা করছি বড় হয়ে কাজ করে আপনাকে শোধ করে দেব। কিছুক্ষণের জন্য সময় যেন থেমে গেল। রাজেশের মনে হল যেন বুকে কেউ আঘাত করেছে। মেয়েটির কথা তার সেই বর্ম ভেদ করে গেল, যা তিনি ব্যবসা আর ডেটা দিয়ে তৈরি করেছিলেন। সীতার স্মৃতি তাজা হয়ে গেল, যে চোখের সামনে অসহায়ভাবে মরতে চলে গিয়েছিল, আর তিনি কিছু করতে পারেননি। এখন এই শিশুটের সামনে সেই লাচারি আবার ফিরে এলো। রাজেশ চারিদিকে তাকালেন। এই মেয়েদের জন্য কোনো বড় দায়িত্বশীল কেউ নেই তো? কিন্তু গলি খালি ছিল, শুধু সেই মেয়েটি আর সেই নিষ্পন্দ দেহটি। নীরবতা ভারী ছিল, শুধু মেয়েটির চাপা কান্না সেটাকে ভাঙছিল, যা সাহায্যের জন্য গুহার লাগাচ্ছিল, যে কেউ তো তাদের দেখে নিক। রাজেশ তৎক্ষণাৎ উত্তর দিতে পারলেন না। তার পা জমে গিয়েছিল, শ্বাস ছোট। এমন নির্মম নিষ্পাপ অনুরোধের সামনে কি বলবেন? সেই মুহূর্তে তার উপলব্ধি হল যে তিনি আর সংখ্যা, রিপোর্ট আর মিটিংয়ের পিছনে লুকিয়ে থাকতে পারবেন না।
এই দৃশ্যের ভার একটি সিদ্ধান্ত চাইছিল। গলির নীরবতা তার মস্তিষ্ককে চাপ দিচ্ছিল। তিনি তখনও অসাড় হয়ে দাঁড়িয়েছিলেন যখন একটি সহজ অনুভূতি তাকে ঝুঁকতে বাধ্য করল। সাবধানে তিনি এগিয়ে গেলেন, যেন সত্যতা নিশ্চিত করতে ভয় পাচ্ছেন, এবং শিশুটির ছোট্ট শরীর স্পর্শ করলেন। আঙ্গুলগুলোকে ঠান্ডা বিঁধে দিল, কিন্তু রাজেশ হার মানলেন না। তিনি গলায় নাড়ি খুঁজলেন, সবথেকে অসম্ভব সংকেতের সন্ধানে। কয়েক সেকেন্ড কাটল, অনন্তকালের মতো। তারপর একটি ধুকধুকানি, দুর্বল, প্রায় অনুভব না হওয়ার মতো, কিন্তু সেটা ছিল। শিশুটির মৃত্যু হয়নি। রাজেশের হৃৎস্পন্দন দ্রুত হল। যে বাতাস গলিতে শ্বাসরোধ করছিল তা এখন দ্রুত ভেতরে এলো, যেন দুঃস্বপ্ন থেকে জেগে ওঠা। তিনি অশ্রুসিক্ত চোখে মেয়েটির দিকে দেখলেন, যে বোনকে পৃথিবীর মতো করে ধরেছিল। সে জীবিত। রাজেশের গলা কাঁপল। তোমার বোন এখনও জীবিত। মেয়েটির চোখ বিস্ফারিত হল, আশা আর অবিশ্বাসের মিশ্রণ, যা কোনো শিশুর মুখে থাকা উচিত নয়। সত্যি আমার বোন জীবিত, সে ফিসফিস করে বলল। বোনকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। সে কাল রাত থেকে নড়েনি, সে এত ঠান্ডা। রাজেশ গভীর শ্বাস নিলেন। সময় কম ছিল। কাপা হাতে তিনি ফোন বের করলেন এবং মুম্বাইয়ের একটি বড় হাসপাতালে ফোন করলেন, যেখানে তিনি সীতার স্মৃতিতে গোপনে দান করতেন। ডাক্তারের আওয়াজ এলো। ডক্টর পাতিল, আমি রাজেশ শর্মা। একটি শিশুর জরুরি অবস্থা গুরুতর। আমি এখনই আনছি, আইসিইউ প্রস্তুত রাখুন। উত্তরের অপেক্ষা না করেই ফোন কেটে দিলেন। তারপর মেয়েটির দিকে হাত বাড়ালেন। বোনকে আমাকে দাও, এখনই নিয়ে যেতে হবে। মেয়েটি এক মুহূর্ত ইতস্তত করল। কালো চোখে অশ্রু, স্যুট পরা অচেনা লোকটিকে পরখ করছিল, কিন্তু অন্য কোনো উপায় ছিল না। নম্রতা দিয়ে শিশুটিকে সমর্পণ করল। রাজেশ অবাক হলেন, বয়স অনুযায়ী কতটা হালকা ছিল সে। অপুষ্টি স্পষ্ট দেখা যাচ্ছিল। তুমিও চলো, তিনি দৃঢ় কিন্তু নরম স্বরে বললেন, আমি তোমাকে একা ছাড়ব না। মেয়েটি মাটি থেকে নিজের ছেঁড়া প্লাস্টিকের ব্যাগটি তুলল, তার একমাত্র জিনিসপত্র, এবং তার পিছনে দৌড়াল। গলি থেকে বেরোনোর সময় শহর ঠিক তেমনই কোলাহলপূর্ণ ছিল, যেন কিছুই হয়নি। কিন্তু রাজেশের জন্য পৃথিবী বদলে গিয়েছিল। রাজেশের গাড়ি মুম্বাইয়ের যানজটপূর্ণ রাস্তায় দ্রুত দৌড়াচ্ছিল। সাইরেনের শব্দে ট্রাফিক কিছুটা সরে গেল, কিন্তু শহরের ব্যস্ততা থামার নাম নিচ্ছিল না। অঞ্জলি, সেই বড় মেয়েটি, পিছনের সিটে তার ছোট বোন রিয়াকে কোলে নিয়ে বসেছিল। তার হাত কাঁপছিল, চোখ রিয়ায়ের ঠান্ডা মুখের ওপর স্থির। সে ঠিক হয়ে যাবে তো আঙ্কেল? অঞ্জলির আওয়াজ ফিসফিসানির মতো ছিল, যাতে ভয় আর আশার মিশ্রণ ছিল। রাজেশ রিয়ার ভিউ মিরর দিয়ে তাকে দেখলেন। তার মুখমণ্ডল কঠোর ছিল, কিন্তু চোখে একটি নম্রতা এসে গিয়েছিল। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, ডাক্তাররা ভালো, তিনি শান্ত স্বরে বললেন, নিজেকে এবং অঞ্জলিকে বিশ্বাস করানোর জন্য। গাড়ির জানালা দিয়ে বাইরের দৃশ্য চলে যাচ্ছিল। দ্রুত বৃষ্টির ফোঁটা কাঁচে ধাক্কা খাচ্ছিল। রাস্তার ধারের ধাবাগুলো থেকে চায়ের গন্ধ আসছিল, এবং লোকেরা নিজেদের ছাতার নিচে ছুটছিল। কিন্তু রাজেশের মনোযোগ কেবল হাসপাতালের দিকে ছিল। স্মৃতিগুলো তার মাথায় ভিড় করে এলো, সীতার অসুস্থতার দিনগুলো। তখনও তিনি এইভাবে ছুটেছিলেন হাসপাতালের দিকে, কিন্তু শেষে খালি হাতে ফিরেছিলেন। রিয়ায়ের মুখ সীতার পুরনো ছবির মতো লাগছিল, নিষ্পাপ, অসহায়। রাজেশ স্টিয়ারিং শক্ত করে ধরলেন। আমি এবার হার মানব না, তিনি মনে মনে বললেন। গাড়ি একটি মোড় নিল, এবং লীলাবতী হাসপাতালের বোর্ড দেখা গেল। এটাই সেই জায়গা ছিল যেখানে তিনি সীতার চিকিৎসার জন্য আসতেন। পার্কিংয়ে গাড়ি ঢুকতেই রাজেশ দরজা খুললেন। চলো তাড়াতাড়ি, তিনি অঞ্জলিকে বললেন। অঞ্জলি রিয়াকে আরও শক্ত করে ধরল, যেন কোনো ধন। তার পা কাঁপতে কাঁপতে নিচে নামল। খালি পায়ে রাস্তার নুড়ি বিচ্ছিল, কিন্তু সেদিকে তার খেয়াল ছিল না। হাসপাতালের গেটে সিকিউরিটি গার্ড তাকে চিনতে পারল। শর্মা সাহেব, কি হয়েছে? গার্ড জিজ্ঞেস করল উদ্বেগ ভরা দৃষ্টিতে। ইমার্জেন্সি, শিশুটিকে ভেতরে নিয়ে যাও, রাজেশ দ্রুত বললেন। লবিতে কোলাহল ছিল। রোগী এদিক ওদিক, নার্সরা দৌড়াচ্ছিল, এবং ডিসপেন্সারির লাইন লম্বা। কিন্তু রাজেশের ফোনের পর ডাক্তার পাতিল আগে থেকেই প্রস্তুত ছিলেন। এই রিয়া, রাজেশ বললেন, রিয়াকে স্ট্রেচারে শুইয়ে দিতে দিতে। ডাক্তার তৎক্ষণাৎ চেকআপ শুরু করলেন। হাইপোথার্মিয়া মনে হচ্ছে, ডিহাইড্রেশনও, সঙ্গে সঙ্গে আইসিইউতে শিফট করো, পাতিল নার্সকে আদেশ দিলেন। অঞ্জলিকে একটি আলাদা ঘরে বসানো হলো। সে দেওয়াল ঘেঁষে বসে রইল, হাঁটু বুকে জড়িয়ে। আমার বোন, তার আওয়াজ ভেঙে ভেঙে যাচ্ছিল। রাজেশ তার পাশে বসলেন।
তুমি চিন্তা করো না, ডাক্তার সব সামলে নেবেন। তোমার নাম কি? তিনি নরম আওয়াজে জিজ্ঞেস করলেন। অঞ্জলি, সে ধীরে ধীরে বলল, চোখ নিচু করে। আর রিয়া, ও আমার ছোট বোন। সময় ধীরে ধীরে কাটছিল। ওয়েটিং এরিয়ার ঘড়ি টিকটিক করছিল। প্রতি সেকেন্ড একটি যুগ মনে হচ্ছিল। রাজেশ চা আনালেন, গরম আদা চা, যা মুম্বাইয়ের হাসপাতালগুলোতে সব সময় পাওয়া যায়। অঞ্জলি শুধু নিল, কিন্তু কোনো স্বাদ পেল না। বাইরে বৃষ্টি আরও তীব্র হয়ে গিয়েছিল। জানালায় জলের ধালা বইছিল। রাজেশের মনে প্রশ্ন ভিড় করছিল, এই মেয়েটি কোথা থেকে এলো, তার মা বাবা কোথায়? কিন্তু এখন জিজ্ঞাসা করার সময় ছিল না। 2 ঘন্টা পর ডাক্তার পাতিল এলেন। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু হাসিও। রিয়া স্থিতিশীল হয়েছে। জ্বর ছিল অপুষ্টিজনিত। ইন্ট্রাভেনাস ফ্লুইডস দেওয়া হচ্ছে। এখন বিপদ কম। রাজেশের শ্বাস বাইরে এলো। অঞ্জলি হাত জোর করল। ধন্যবাদ ডাক্তার সাহেব। চোখ সজল। কিছুদিনের মধ্যে ডিসচার্জ হয়ে যাবে, পাতিল বললেন। কিন্তু পরিবারের কোনো সদস্য? অঞ্জলি চুপ হয়ে গেল। রাজেশ দেখলেন তার মুখ বিষণ্ণ। মা বাবা, তারা কারখানায় কাজ করত, এক দুর্ঘটনায় চলে গেলেন। তখন থেকে আমরা রাস্তায়। রিয়া অসুস্থ হয়ে পড়ে, ওষুধ পেলাম না। তার গল্পটি ছোট ছিল, কিন্তু বেদনা গভীর। রাজেশের মনে হলো যেন বুকে কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে। তার নিজের জীবন এতটা সম্পন্ন, আর এই শিশুটি এতটা অসহায়। তোমাদের চিন্তা করার দরকার নেই, রাজেশ বললেন। আমি দেখে নেব, তোমাদের দুজনকেই বাড়ি নিয়ে যাব। অঞ্জলি বিস্ময়ের সাথে দেখল, নরম আওয়াজে। রাত নেমে এসেছিল। হাসপাতালের আলো হলুদ হয়ে গিয়েছিল। রিয়াকে গ্লাস উইন্ডো দেওয়া রুমে শিফট করা হলো। অঞ্জলি তার পাশে বসে হাত ধরেছিল। রাজেশ বাইরে বেঞ্চে শুয়ে আকাশের দিকে দেখছিলেন। তারাগুলি কষ্ট করে দেখা যাচ্ছিল, শহরের আলোয় ঢাকা। কিন্তু তার মনে একটি নতুন আলো জেগে উঠছিল। সীতার স্মৃতি এখন আর এতটা ভারী লাগছিল না। হয়তো এটা সংযোগ ছিল বা কোনো ঐশ্বরিক পরিস্থিতি। যাই হোক, রাজেশ জানতেন যে এটা কেবল শুরুয়াত। অঞ্জলি এবং রিয়া সুরক্ষিত ছিল। হাসপাতালের দেওয়াল সাদা এবং ঠান্ডা লাগছিল, যেন তারা প্রতিটি ব্যথা শুষে নিচ্ছে। রাত 11টা বেজে গিয়েছিল, কিন্তু রাজেশের চোখে ঘুম 100 মাইল দূরে ছিল। ওয়েটিং রুমের কঠিন চেয়ারে ঝুঁকে বসেছিলেন, হাতে একটি প্লাস্টিকের গ্লাস, যাতে ঠান্ডা চা পড়েছিল। অঞ্জলি তার পাশে গুটিসুটি মেরে বসেছিল, ছোট ছোট হাত হাঁটুতে বাঁধা, চোখ ফোলা কিন্তু ক্লান্তিতে ভরা। রিয়াকে আইসিইউতে রাখা হয়েছিল, কাঁচের স্বচ্ছ দেওয়ালের ওপারে, যেখানে মনিটরের সবুজ আলো জ্বলছিল এবং মেশিনগুলো মৃদু ডিপ আওয়াজ করছিল। ডাক্তার পাতিল সন্ধ্যায় বলেছিলেন, অবস্থা স্থিতিশীল, কিন্তু সাবধানে থাকতে হবে। অপুষ্টি আর সংক্রমণ গুরুতর। আমরা নজর রাখব। রাজেশ মাথা নেড়েছিলেন, কিন্তু ভেতর থেকে একটা অস্থিরতা কষ্ট দিচ্ছিল। সীতার অসুস্থ দিনের স্মৃতি ফিরে এলো। সেই একই হাসপাতালের বাতাস, সেই একই অপেক্ষার দীর্ঘ রাত। এই সব কি আবার পুনরাবৃত্তি হচ্ছে? অঞ্জলি রাজেশের বাহুতে মাথা রাখল। আঙ্কেল, রিয়ায়ের কিছু হবে না তো? তার আওয়াজ হালকা ছিল, যেন বাতাসে ভেসে যাওয়া পাতা। রাজেশ ধীরে ধীরে তার কাঁধে হাত রাখলেন। না, একদম না। ডাক্তাররা ভালোভাবে যত্ন নিচ্ছেন, একটু ঘুমিয়ে নাও। অঞ্জলি চোখ বন্ধ করার চেষ্টা করল, কিন্তু মুখে চিন্তার রেখা রয়েই গেল। হাসপাতালের পরিবেশ দমবন্ধ করা ছিল। দূর থেকে কোনো রোগীর কাশি, নার্সদের দ্রুত পদক্ষেপের শব্দ এবং বাতাসে অ্যান্টিসেপটিকের তীব্র গন্ধ। মুম্বাইয়ের এই ব্যস্ত হাসপাতাল, যেখানে প্রতিটি কোণে জীবন লড়াই করছিল, রাজেশের কাছে একটি জালের মতো লাগছিল। তিনি ভাবছিলেন, এই সব কি করে সম্ভব হলো? একটি সাধারণ সকালের হাঁটা, এবং হঠাৎ তার জগৎ দুজন নিষ্পাপ মেয়ের সাথে যুক্ত হয়ে গেল। ঠিক তখনই এক মহিলা তার কাছে পৌঁছলেন। নীল সালোয়ার কামিজ, কাঁধে একটি ফাইলের ব্যাগ ঝোলানো, মুখে সতর্কতার ছাপ ছিল। নাম পত্রিকায় লেখা ছিল মীরা সিং, সোশ্যাল ওয়ার্কার। তার স্বরে আনুষ্ঠানিকতা ছিল, কিন্তু চোখে দায়িত্বের বোঝা। শর্মাজি, আপনি এই বাচ্চাদের এখানে এনেছেন? তিনি নোটপ্যাড বের করে জিজ্ঞেস করলেন। রাজেশ মাথা নাড়ালেন। হ্যাঁ, আমি। কি ব্যাপার? মীরা চেয়ার টেনে বসলেন। এই বাচ্চারা অনাথ বলে মনে হচ্ছে। আপনি কি তাদের কোনো আত্মীয়, পরিবারে অন্য কোনো সদস্য? অঞ্জলি রাজেশের দিকে উদ্বেগপূর্ণ দৃষ্টিতে তাকালো, যেন ভয় পাচ্ছে কেউ তাদের আলাদা করে দেবে। রাজেশ গভীর শ্বাস নিলেন। না, কিন্তু আমি তাদের রাস্তায় পেয়েছিলাম। তাদের অবস্থা এত খারাপ ছিল যে সাহায্য না করতে পারলে অপরাধ হতো। মীরায়ের ভুরু কুঁচকে গেল। তবুও বাচ্চারা শিশু সংরক্ষণ আইনের অধীনে আসে। কাল এজেন্সি থেকে তদন্ত দল আসবে, আপনার বক্তব্য নিতে হবে। কোনো অচেনা লোক তাদের সহজে নিয়ে যেতে পারে না। এই কথাগুলি রাজেশের হৃদয়ে বিঁধে গেল। এজেন্সি, তদন্ত।
সীতার চলে যাওয়ার পর তিনি আইনি জটিলতা থেকে দূরে পালিয়েছিলেন, আর এখন আবার সেই ভয়। অঞ্জলির হাত শক্ত হয়ে গেল। আঙ্কেল, আমার ভয় লাগছে, সে মৃদু স্বরে বলল। রাজেশ তাকে আশ্বাস দিলেন, সব ঠিক হয়ে যাবে, আমি তোমার সাথে আছি। কিন্তু মনে ঝড় উঠল। যদি এজেন্সি অঞ্জলিকে কোনো অজানা জায়গায় পাঠিয়ে দেয়, তাহলে কি তারা আবার রাস্তায় ফিরে আসবে? সকাল হতেই মীরা ফিরলেন। অঞ্জলি, তোমার মা বাবার কথা বলো, তিনি নরম কিন্তু দৃঢ় আওয়াজে জিজ্ঞেস করলেন। অঞ্জলি মাথা নিচু করল। তারা এক দুর্ঘটনায় চলে গেলেন, ঠাকুমাও অসুস্থ হয়ে। এখন আমরা শুধু 2 বোন। মীরা নোটসে কিছু লিখলেন। তোমাকে কাউন্সেলরের সাথে দেখা করতে হবে, আর শর্মাজি, আপনার উদ্দেশ্য ভালো হতে পারে, কিন্তু আইন সিদ্ধান্ত নেবে। বহু পরিবার বছর ধরে দত্তক নেওয়ার অপেক্ষায় আছে। রাজেশের ধৈর্য ভাঙতে শুরু করল। এটা কাগজের লড়াই নয় মীরাজি। যদি আমি না থামতাম, রিয়া আজ এখানে থাকত না, অঞ্জলি একা ভটকত। তিনি রাগে বললেন। গ্যালারিতে কোলাহল হল। কিছু রোগী থেমে দেখল। অঞ্জলি গুটিয়ে গেল, হাত কাঁপতে লাগল। মীরা শান্ত করার চেষ্টা করলেন। শান্ত থাকুন, এটা প্রক্রিয়া। কিন্তু রাজেশ থামতে পারলেন না। আমি আমার স্ত্রীকে হারিয়েছি দীর্ঘ অসুস্থতায়, যাকে আমি হারাতে পারিনি। 3 বছর ধরে রিপোর্ট আর মিটিংয়ে লুকিয়ে আছি, ব্যথা থেকে পালাতে। কিন্তু যখন অঞ্জলি আর রিয়াকে গলিতে পেলাম, তখন বুঝলাম আর পালানো ভুল। আমি ওদের জন্য লড়ব, যাই হোক না কেন। মীরা এক মুহূর্ত চুপ থাকলেন, চোখে হালকা সহানুভূতি। অঞ্জলি রাজেশের হাত ধরল, যেন সাহস দিচ্ছিল। দুপুরে রিয়ায়ের ঘরের বাইরে অপেক্ষা করার সময় অঞ্জলি তার পুরনো ব্যাগ খুলল। একটি ছেঁড়া ছবি বের করল। এক বৃদ্ধা হাসছেন। এই আমাদের ঠাকুমা, সে বলল, গলা ভারী। তিনি আমাদের খেয়াল রাখতেন। তার চলে যাওয়ার পর সব ওলটপালট হয়ে গেল। রাজেশ ছবিটি ধরলেন, যেন কোনো পুরনো স্মৃতি। তাতে বেদনার স্তর ছিল, হারানো জীবন, ছোট কাঁধের ওপর বোঝা। অঞ্জলির চোখ সজল হল। আঙ্কেল, আপনিও আমাদের ছেড়ে দেবেন? রাজেশ মাথা নাড়ালেন, না, আমরা একসাথে থাকব। সন্ধ্যায় ডাক্তার পাতিল এলেন। রিয়া প্রথম রাত কাটিয়েছে, উন্নতি দেখা যাচ্ছে। অঞ্জলি হাত জোড় করল, রাজেশের গলায় জড়িয়ে গেল। এই মুহূর্ত রাজেশকে এক নতুন উদ্দীপনা দিল। এটা কেবল 2 বোনের নয়, তার নিজের ভাঙা জীবনের মেরামত ছিল। এজেন্সির তদন্ত কাল থেকে শুরু হবে, বক্তব্য, বাড়ি পরিদর্শন, রিপোর্ট। কিন্তু রাজেশ প্রস্তুত ছিলেন। অঞ্জলির প্রতিটি ভাব, প্রতিটি কথা তার দৃঢ়তা বাড়াচ্ছিল। মুম্বাইয়ের এই রাতটি দীর্ঘ ছিল, কিন্তু তাতে এক নতুন আশার স্ফুলিঙ্গ জ্বলছিল। মুম্বাইয়ের ফ্যামিলি কোর্টের পুরনো বিল্ডিংয়ে সকালের রোদ জানালা দিয়ে প্রবেশ করছিল। বাতাসে কাগজের কালি আর পুরনো কাঠের গন্ধ মিশেছিল। রাজেশ শর্মার স্যুট ভারী লাগছিল, ঠান্ডা ঘাম পিঠে সেটে গিয়েছিল। প্রতিটা পদক্ষেপ গ্যালারিতে প্রতিধ্বনিত হচ্ছিল, যেন পুরো বিল্ডিং তার শ্বাস গুনছিল। অঞ্জলি তার পাশে হাঁটছিল, মাথা নিচু, ছোট্ট হাত রাজেশের হাতের মুঠোয় শক্ত করে ধরা। তার মুখে ভয়ের একটি হালকা রেখা ছিল, কিন্তু চোখে একটি দৃঢ়তা ঝলক দিচ্ছিল, যেন সে জানে যে এই মুহূর্ত তাদের জীবনের টার্নিং পয়েন্ট। রাজেশের হৃদয় দ্রুত ধড়ক দিচ্ছিল। রাতভর তিনি অস্থির ছিলেন, ভাবছিলেন যদি সিদ্ধান্ত তাদের বিপক্ষে যায় তবে অঞ্জলি আর রিয়ার কি হবে। রিয়া এখনও হাসপাতালে সুস্থ হচ্ছিল, কিন্তু ডিসচার্জের পর এজেন্সি তাদের অন্য কোথাও শিফট করতে পারত। সীতার স্মৃতি আবার ভিড় করে এলো, কিন্তু এখন তিনি ব্যথাকে শক্তিতে বদলানোর সংকল্প নিয়েছিলেন। কোর্টরুমে নীরবতা বিরাজ করছিল, এতটা ভারী যে শ্বাস নেওয়াও কঠিন লাগছিল। লম্বা টেবিলের সামনে ম্যাজিস্ট্রেট বসেছিলেন, মুখমণ্ডল নির্বিকার, চশমা নাকের ওপর ঠেকানো। এক পাশে প্রসিকিউটর ফাইল হাতে, অন্য পাশে মীরা সিং সোশ্যাল ওয়ার্কার নোটস নিয়ে। রাজেশ আর অঞ্জলিকে ডাকা হলো। শর্মাজি, আমরা এখানে অঞ্জলি আর রিয়ায়ের পরিস্থিতি মূল্যায়ন করার জন্য সমবেত হয়েছি, ম্যাজিস্ট্রেট দৃঢ়স্বরে বললেন। তারপর কাগজি প্রক্রিয়ার বন্যা এলো। প্রোটোকল, রেজিস্ট্রেশন, দত্তক নেওয়ার ওয়েটিং লিস্ট, রিপোর্টস। রাজেশের কানে গোলমাল লাগছিল। তিনি শুধু অঞ্জলির কাপা হাত অনুভব করছিলেন। প্রসিকিউটর উঠলেন। মহোদয়, আমাদের এইটা ভোলা উচিত নয় যে শত শত পরিবার বছর ধরে আইনি দত্তক নেওয়ার অপেক্ষায় আছে। শর্মাজি একজন বড় শিল্পপতি, কিন্তু আইন সবার জন্য সমান। কথাগুলি রাজেশের ওপর বিদ্যুতের মতো পড়ল। তিনি উঠে দাঁড়াতে গেলেন, কিন্তু অঞ্জলির অনুরোধপূর্ণ দৃষ্টি তাকে থামিয়ে দিল। ম্যাজিস্ট্রেট অঞ্জলির দিকে ঘুরে তাকালেন। মা, তোমার নাম বলো। অঞ্জলির আওয়াজ কাঁপল। অঞ্জলি।
এবার বলো অঞ্জলি, তুমি কি চাও? রুমে নীরবতা আরও গভীর হল। অঞ্জলি গভীর শ্বাস নিল। চোখ ম্যাজিস্ট্রেটের ওপর স্থির, তারপর রাজেশের ওপর। তার আওয়াজ মৃদু ছিল কিন্তু শক্তিশালী। শৈশবের দুঃখ তাকে এমন শক্তি দিয়েছিল যা অল্প বয়সে দুর্লভ। আমি তার সাথে থাকতে চাই, সে বলল। তিনি আমার বোনকে মরতে দেননি, আমাকে একা হতে দেননি। রুমে ফিসফিসানির ঢেউ উঠল। মীরা গলা পরিষ্কার করলেন। মহোদয়, সম্মানের সাথে বলছি, আমরা কোনো আহত শিশুর আবেগপূর্ণ আবেদনের ওপর আইনি সিদ্ধান্ত নিতে পারি না। ঠিক সেই মুহূর্তে রাজেশ ফেটে পড়লেন। তিনি দাঁড়িয়ে গেলেন, চেয়ার ঘষটে পিছনে সরে গেল। আহত? এই মেয়েটি আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। সে রাস্তায় বোনের যত্ন নিয়েছে, নিজে না খেয়ে থেকেছে যাতে রিয়াকে খাওয়াতে পারে, আর আজও দাঁড়িয়ে আছে শুধু এই জন্য যে কেউ তাকে আলাদা না করে দেয়। ম্যাজিস্ট্রেট হাত তুলে চুপ করালেন, কিন্তু রাজেশ থামলেন না। মহোদয়, আমি আমার স্ত্রীকে হারিয়েছি এমন অসুস্থতায় যাকে আমি হারাতে পারিনি। 3 বছর ধরে রিপোর্ট আর মিটিংয়ে লুকিয়ে আছি, ব্যথা থেকে পালাতে। কিন্তু যখন অঞ্জলি আর রিয়াকে গলিতে পেলাম, তখন উপলব্ধি হল এখন পালানো ভুল। আমি এখানে আছি ওদের জন্য লড়তে, আর লড়ব শেষ পর্যন্ত। রুমে পূর্ণ নীরবতা ছেয়ে গেল। সিলিং ফ্যানের মৃদু আওয়াজও তীব্র লাগছিল। সেকেন্ডগুলো অনন্তকালের মতো টেনে যাচ্ছিল। অঞ্জলি ধীরে ধীরে কাঁদছিল, কিন্তু হাত ছাড়েনি। ম্যাজিস্ট্রেট চশমা খুলে টেবিলের ওপর রাখলেন। তার আওয়াজ মৃদু এলো, কিন্তু এতটা ওজনদার যে বাতাস কেটে গেল। কোর্ট আবেগপূর্ণ বন্ধনকে স্বীকৃতি দেয়। সামাজিক ঝুঁকি, তাৎক্ষণিক যত্নের প্রমাণ এবং শিশুটির বক্তব্যকে বিবেচনায় রেখে অঞ্জলি এবং রিয়ায়ের তাৎক্ষণিক হেফাজত শর্মাজিকে প্রদান করা হল। কথাগুলো যেন শিকল ভেঙে দিল। অঞ্জলি রাজেশের কোলে লুটিয়ে পড়ল, কান্নায় ভেঙে পড়ল, যেন অবশেষে নিরাপদ অনুভব করছে। রাজেশ চোখ বন্ধ করলেন। গরম অশ্রু গড়িয়ে পড়ল। বহু বছর পর তিনি জানতেন এখন আর কিছুই আগের মতো থাকবে না। কোর্ট থেকে বেরোনোর সময় গ্যালারিটি লম্বা লাগছিল। অঞ্জলির হাত তখনও শক্ত করে ধরা, মুখে অশ্রু, কিন্তু চোখে নতুন দ্যুতি, ভয়ের জায়গায় উচ্ছ্বাস। বাইরে শহরের কোলাহল ছিল, হর্নের আওয়াজ, তাড়াহুড়োর পদক্ষেপ। কিন্তু রাজেশের জন্য সব শান্ত। ম্যাজিস্ট্রেটের আওয়াজ মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল। গাড়িতে বসে অঞ্জলি জানালা দিয়ে সিট দেখল। রাজেশ ইঞ্জিন চালু করলেন, কিন্তু থামলেন। আঙ্কেল, জজ সাহেব বললেন আমরা থাকতে পারি, কিন্তু যদি আপনি ক্লান্ত হয়ে যান তো? অঞ্জলি মৃদুস্বরে জিজ্ঞাসা করল। রাজেশ হাসলেন, না, কখনো না। গাড়ি চলল ঘরের দিকে, এক নতুন শুরুর দিকে। সন্ধ্যা নেমে এসেছিল যখন তারা বাড়ি পৌঁছলেন। বড় বাংলার গেট ধীরে ধীরে খুলল। ভেতরে বাগান সবুজ ভরা, কিন্তু রাজেশ এখন উপলব্ধি করছিলেন যে এই জায়গাটা আগে কতটা খালি ছিল। অঞ্জলি সংকোচের সাথে পা রাখল। এটা আমার বাড়ি, সে ফিসফিস করে বলল। রাজেশ ঝুঁকে বললেন, হ্যাঁ, এখন তোমার। মুম্বাইয়ের বাংলোয় সন্ধ্যার রোদ বাগানে ছড়িয়ে পড়ছিল। বাতাসে জ্যাসমিনের মিষ্টি গন্ধ ভেসে আসছিল, যা রাজেশের বাড়িকে প্রথমবার জীবন্ত অনুভব করাচ্ছিল। ঘর ভেতর থেকে শান্ত কিন্তু উষ্ণ লাগছিল। রাজেশ পরিচারিকা রাধাকে আগেই বলে দিয়েছিলেন। সে হাসতে হাসতে এলো, হাতে গরম দুধের গ্লাস নিয়ে। মা, পান করো, শক্তি পাবে। রিয়া সংকোচের সাথে চুমুক নিল, তারপর অঞ্জলির কোলে মুখ লুকালো। রাজেশ তাদের ওপরের ঘরগুলো দেখালেন। 2টি ছোট বিছানা, রং বেরঙের কভার এবং জানালা দিয়ে সমুদ্রের দৃশ্য। অঞ্জলি বিছানায় হাত বুলালো, যেন প্রথমবার নরম জিনিস স্পর্শ করছে। আঙ্কেল, আমাদের রাস্তায় শুতে হতো, কখনো বৃষ্টিতে ভিজে যেতাম। তার গলা ভারী ছিল। রাজেশ কাঁধে হাত রাখলেন। এখন সব পাল্টে গেছে। তোমাকে স্কুলে যেতে হবে, পড়াশোনা করতে হবে। অঞ্জলির চোখ ঝলমল করে উঠল। স্কুল? রিয়াও? রাজেশ হ্যাঁ বললেন। নিশ্চয়ই, আমি কাছের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি, কাল থেকে শুরু। রাত নামতেই ঘরে উত্তেজনা বাড়ল। রাধা রান্না করলেন গরম রুটি, সবজি আর দই। টেবিলে 3 জন বসলেন। রিয়া প্রথমবার হাসতে হাসতে চামচ ধরল। আঙ্কেল, এটা সুস্বাদু, সে বলল ছোট্ট আওয়াজে। অঞ্জলি রাজেশের দিকে তাকালো। আপনি একা কেন থাকতেন? এখন আমরা আছি তো। রাজেশের চোখ সজল হল। সীতার কথা মনে পড়ল। খালি ডাইনিং টেবিল, যেখানে শুধু তার ছায়া ঘুরত। আগে সব ঠান্ডা লাগত, কিন্তু এখন মনে হচ্ছে ঘর ভরেছে। খাওয়ার পর তারা বাগানে গেলেন। জ্যোৎস্নার রাত ছিল, তারাগুলো মুম্বাইয়ের আলোয় ঢাকা ছিল। অঞ্জলি রিয়াকে দোলনা ঝোলালো। ঠাকুমা বলতেন, ভালো কাজের ফল পাওয়া যায়। আপনার আশা সেটাই ফল, অঞ্জলি বলল।
রাজেশ হেসে বললেন, হয়তো, কিন্তু তোমরা দুজন আমাকে নতুন জীবন দিয়েছ। সপ্তাহ কেটে গেল, সকাল এখন আলাদা ছিল। রাজেশ 5টায় উঠতেন, কিন্তু এখন রিপোর্টসের বদলে অঞ্জলির জন্য নাস্তা বানাতেন। অঞ্জলি স্কুলে যেত ইউনিফর্মে ঝলমল করতে করতে। রিয়াকে প্রি স্কুলে পাঠানো হলো। প্রথম দিন অঞ্জলি ফিরল ব্যাগে ড্রয়িং শিট নিয়ে। আঙ্কেল, দেখো, আমি বাড়ি বানিয়েছি, আমাদের বাড়ি। রাজেশ শিটটি ধরলেন অশ্রু লুকাতে লুকাতে। কোম্পানিতে মিটিংয়ের মাঝে তিনি ফোনে অঞ্জলির সাথে কথা বলতেন। কেমন কাটল দিন? খুব ভালো, বন্ধু হয়েছে। ধীরে ধীরে রাজেশ বদলাচ্ছিলেন। কাজ এখন বোঝা লাগত না। তিনি সময় বের করে পার্কে নিয়ে যেতেন। রিয়ায়ের হাসি ঘর ভরিয়ে দিত। এক সন্ধ্যায় বৃষ্টি হল। তিনজন জানালা দিয়ে দেখতে থাকলেন। অঞ্জলি বলল, এখন বৃষ্টি ভয়ঙ্কর লাগে না। রাজেশ জড়িয়ে ধরলেন, কারণ এখন ঘর আছে, নিরাপদ। কয়েক মাস পর কোর্টের ফাইনাল শুনানি হল। ম্যাজিস্ট্রেট বললেন, অস্থায়ী হেফাজত এখন স্থায়ী। শর্মাজি, অঞ্জলি আর রিয়া এখন আপনার মেয়ে। রাজেশ মাথা নিচু করলেন, ধন্যবাদ। বাড়ি ফেরার সময় অঞ্জলি জিজ্ঞাসা করল, এখন আমরা সবসময় একসাথে? রাজেশ বললেন, হ্যাঁ, সব সময়। সীতার ছবির সামনে প্রদীপ জ্বালানো হলো। দেখো, এখন পরিবার পূর্ণ হয়ে গেল। রিয়া হাত জোড় করল। অঞ্জলি হাসল। মুম্বাইয়ের রাতগুলো এখন শান্ত লাগছিল, আশা ভরা। রাজেশ ভাবলেন, একটি ছোট্ট অনুরোধ সব পাল্টে দিল। জীবনের মূল্য, করুণার শক্তি, এই সব শিখিয়ে দিল। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের সাফল্য কোটির সৌদায় নয়, বরং একটি অসহায় হৃদয়ের ডাক শোনা এবং তাকে নতুন জীবন দেওয়ায় নিহিত। যখন আপনি কোনো ভেঙে যাওয়া জীবনকে অবলম্বন দেন, তখন আপনি আসলে নিজের ভেঙে যাওয়া জীবনের মেরামত করেন। জীবনের সবথেকে বড় শূন্যতা ভৌত জিনিস দিয়ে ভরে না, তা ভরে প্রেম, পরিবার এবং অটুট বিশ্বাস দিয়ে, যা শেখায় যে প্রতিটি অন্ধকারের পর একটি নতুন শুরু সম্ভব। বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো? আপনাদের মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন? আপনার প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্টে অবশ্যই লিখুন। এমন আরও মন ছুঁয়ে যাওয়া গল্প শোনার জন্য আমাদের চ্যানেল পহেলি দফা স্টোরিজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের গল্পে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।